প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। বরাবরের মতো কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই। খবরে আপনারা যেমনটা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ভাষণে কিন্তু ইতিহাস নিয়ে বলেছেন যে ইতিহাস এরকমই একটি বিষয় যে ইতিহাস কোনো কোনো সময় ইতিহাস নিজেই প্রতিশোধ নেয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। আমরা এই ৭ই মার্চের ভাষণ নিয়ে অনেক প্রতিবেদন দেখিয়েছি, অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু এবারের স্বীকৃতিটি একেবারে বিশ্বের অন্যতম একটি স্বীকৃতি। আপনারা জানেন যে বিশেষ করে ইউনেস্কোর যিনি কান্ট্রি ডিরেক্টর বিউট্রিস কালদুন, তিনি তার ভাষণে আজকে বলছিলেন যে এখন থেকে এই ভাষণটি সংরক্ষণের পাশাপাশি ইউনেস্কো নিজেই সেটি বিশ্বব্যাপী প্রচার করবে। কিন্তু আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন এই মুহূর্তে টেলিভিশনের সামনে, আপনারা হয়তো মনে করতে পারেন একসময় এমন একটি সময় ছিল যখন এই ভাষণটি ২২ বছর ধরে বাংলাদেশের মানুষের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ এটি এমনই একটি ভাষণ যেগুলো শুনলে নতুন প্রজন্ম বাংলাদেশের প্রতি দারুণভাবে আকৃষ্ট হয়। অতএব এই ভাষণ বাজানো যাবে না, এই ভাষণ টেলিভিশনে দেখানো যাবে না। কিন্তু ইতিহাস সে তারই একটি প্রতিশোধ নিয়েছে, যেমনটি আজকে প্রধানমন্ত্রী বলছিলেন। আমরা সব কিছু মিলে আজকের অনুষ্ঠানের বিষয় রেখেছি যে ইতিহাসের প্রতিশোধ। আমাদের আজকের এই অনুষ্ঠান আলোকিত করছেন বঙ্গবন্ধু অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ স্যারকে। স্যার, অনেকদিন পর আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক এবং গবেষক শরীফ মোহাম্মদ আমিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক নিজাম চৌধুরীকে। নিজাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি যেমনটা বলছিলাম মুনতাসির মামুন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে যে কথাটি আমি বলছিলাম যে এমন একটি সময় ছিল যে যখন এই ভাষণ যদি কেউ বাজাতো কিংবা কেউ শুনতো তাহলে তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হতো। আজকে বিশেষ করে বিউট্রিস খালদুন তার ভাষণের একটি জায়গায় তিনি বলছিলেন যে কোন কোন ক্যাটাগরিতে কি কি বিচার্য বিষয় নিয়ে বঙ্গবন্ধুর এই ভাষণটিকে তারা বিশ্লেষণ করেছেন। তারা বলছেন প্রথমটি হচ্ছে যে বিষয়, এই বিষয় কি বিষয় তিনি বলছেন, সময় সাপেক্ষতা, কতক্ষণ ধরে তিনি বলছেন, স্থান কোথায় তিনি বলছেন, তার সামনে কত সংখ্যক মানুষ আছে এবং ভাষণের ফর্মটা কি, এবং শেষ হচ্ছে তার স্টাইল এবং সামাজিক এবং রাজনীতিতে তার কি প্রভাব বিস্তার হলো। মুনতাসির মামুন, আপনার একটি লেখায় পড়েছিলাম যদি কেউ কোনো ভাষণ দেয় তাহলে সেটি যদি ১ লক্ষ মানুষ না শোনে তাহলে সেটির কোনো গুরুত্ব আদৌ থাকে কিনা সেটি, কিন্তু এই ভাষণ ১০ লক্ষের মানুষ বেশি শুনেছে। আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আমি বিউট্রিস খালদুনের বক্তব্যটি শুনে আপনার বক্তব্য শুনবো। 7 March speech found its place among influential speeches, rousing and inspirational. It was extempore, without any written script, so even more impressive. A documentary heritage becomes a memory of the world of UNESCO when fulfilling certain criteria such as time, place, people, subject and theme, form and style, social, spiritual, community significance. Well, it is without a doubt that the 7 March speech could be inscribed in the register of the memory of the world, fully fulfilling all these criteria. UNESCO's constitution calls on us to work for the conservation and protection of the world inheritance of books, works of art and monuments of history and science. It is to identify the treasures of humanity we must preserve for the knowledge of our future generations. Our vision is clear. The world's documentary heritage belongs to all. It should be preserved and protected for all, and it should be accessible to all. Safeguarding and transmitting such knowledge for future generations is important for the cohesion of societies. It matters for dialogue and understanding,
and it helps strengthen the foundation of peace. দর্শক, আপনারা এই ভাষণটি নিশ্চয়ই আজকে শুনেছেন এবং সেখানে যে কথাটি তিনি বলেছেন আমরা হয়তো এক বিশ্লেষণ করলাম, কিন্তু এই ভাষণটি এখন সম্পদ বিশ্বের। মুনতাসির মামুন, আপনার মন্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে ইউনেস্কোর প্রতিনিধি যা বলেছেন, খুব আমি বলবো যে সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং এই ভাষণ নিয়ে যত বিশ্লেষণ হয়েছে গত 2 দশকে, এই কথাগুলি কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। একটা বিষয় হচ্ছে যে একটা ভাষণ টিকে থাকে কখন, বা একটা বক্তৃতা টিকে থাকে কখন, যখন এটা সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলের যে বক্তৃতা বারবার শোনানো হতো, সেটা কিন্তু একটা বিখ্যাত ভাষণ ছিল, কিন্তু সময়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে আবার আব্রাহাম লিঙ্কনের ভাষণটি কিন্তু এখনও সময়ের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। ঠিক একইভাবে বঙ্গবন্ধুর ভাষণটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে 46 বছর পরও আমরা মনে করি এই সময় বা কলোনি শাসিত যে কোনো অঞ্চলে বা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় হাতিয়ার। এটা হচ্ছে প্রাসঙ্গিকতা। আমার মনে হয় ইউনেস্কো সেটিও বিবেচনা করেছিল। আমাদের জেনারেশন একদিক থেকে খুব ভাগ্যবান। আমরা তরুণ বয়স থেকে ইতিহাসের সঙ্গে আছি, ইতিহাসের সঙ্গে বেড়ে উঠেছি। এবং যদি সেই 1966 থেকে 1975 সাল পর্যন্ত দেখেন আমাদের যৌবনের সময়টি, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ আন্দোলন ধাপে ধাপে শুরু হয়ে একটি পর্যায়ে পৌঁছে, এবং সেই আন্দোলনগুলির সঙ্গে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আমাদের জেনারেশনের তরুণরা কিন্তু ছিলেন। তার কারণটা হচ্ছে এই যে বঙ্গবন্ধু তরুণদের আকৃষ্ট করতে পেরেছিলেন। আকৃষ্ট করতে পারা তরুণদের কিন্তু রাজনীতির একটা বড় বিষয়। কেননা আমাদেরকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, যে কথাটা আমি বারবার বলেছি, এবং স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। সেই কারণে কিন্তু তিনি অনন্য। বঙ্গবন্ধুর এই ভাষণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাকিস্তান ফ্রেমের মধ্যে যখন আমরা সবাই চাচ্ছি যে তিনি স্বাধীনতা ঘোষণা করেন, আপনারা জানেন যে তরুণ বয়সে এই অধৈর্য বিষয়টি থাকে, এই এত বড় একটা কনস্টিটিউন্সিকে তিনি হারাতে পারেন না, তাদেরকে রাখতে হবে, অন্যদিকে যারা সাবধানী তাদেরকেও আনতে হবে, এই সব মিলিয়ে কিন্তু তাকে একটা ভাষণ তৈরি করতে হবে। এবং আপনারা জানেন যে ওই দিন তিনি অসুস্থ ছিলেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি লেখায় বলেছেন যে তিনি যখন হাত বুলিয়ে দিচ্ছিলেন, তার মা বলেছিলেন বঙ্গবন্ধুকে যে তার যা মনে হয়, তিনি যা মনে করেন সেটাই যেন তিনি বলেন, কে কি বলল না কি বলল সেটা যেন তিনি না দেখেন। এবং সেই জন্য আমরা দেখছি তিনি খালি হাতে এসছেন, কোনো টকিং পয়েন্টসও নেই, এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে আসছেন। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আমরা মনে করি স্বতঃস্ফূর্ত, কিন্তু এই স্বতঃস্ফূর্ততার পেছনে কিন্তু একটা পটভূমি আছে। পাকিস্তানের 24 বছরের কলোনি শাসনের যন্ত্রণা, অভিজ্ঞতা, অতীত ইতিহাসকে তিনি যুক্ত করেছেন সেই সময় বর্তমানের সঙ্গে, এবং তা থেকে মুক্তির কি উপায় সেটিও কিন্তু তিনি পথ দেখিয়েছিলেন। আমি যে পাকিস্তান ফ্রেমের কথা বলছিলাম, যে এটি ওই দিন ওই অনেকেই তাদের আমি দেখেছি আত্মজীবনীতে বা আত্মস্মৃতিতে বলেছেন যে তারা আশাহত হয়েছিলেন যে বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতা ঘোষণা কেন করলেন না। কিন্তু আজকে পিছন ফিরে দেখেন যে এটি কত দূরদর্শী একটা ভাষণ ছিল। পাকিস্তান ফ্রেমে তিনি কথা বলছেন, ইতিহাস তুলে ধরছেন, একই সঙ্গে তিনি বলছেন যে এ থেকে মুক্তি কেন আমরা চাই এবং সেই মুক্তির পথটা কি। তিনি সংগ্রামের কথা বলছেন, কিভাবে সংগ্রাম করতে হবে সেটির কথা বলছেন, কিন্তু লক্ষ্য করবেন তিনি মুক্তির সংগ্রামের কথাটি আগে বলেছেন, তারপরে স্বাধীনতার সংগ্রামের কথা বলেছেন, এবং এমনভাবে বলেছেন যেটা আলাদা করে যে আপনি স্বাধীনতার ঘোষণার কথা বলবেন সেটি কিন্তু আপনি বলতে পারেন না। এবং মুক্তির কথাটা কেন তিনি বলেছেন এটা অনেক সময় কিন্তু অনেকের প্রশ্ন জেগেছে কিনা জানি না, যে মুক্তি হচ্ছে কলোনির সব ধরনের শৃঙ্খল থেকে মুক্তি, সেই থেকে কিন্তু এর নাম হয়ে গেছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ নয়। কারণ স্বাধীনতা শব্দটি দোতনা কিন্তু মুক্তির মতো ব্যাপক নয়। আমি স্বাধীন হতে পারি, কিন্তু আমার যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, আমার যদি অর্থনৈতিক মুক্তি না হয়, তাহলে কিন্তু আমি মুক্তি পাইনি। তিনি চেয়েছিলেন কলোনির জিঞ্জির থেকে সবাই যেন মুক্ত হয়, এবং সেই কারণে পরবর্তীকালে
কেউ কিন্তু বলতে পারেনি যে তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এর আগে অন্যান্য দেশ যারা এই ধরনের কাজ করেছেন নেতারা, তাদেরকে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী, কিন্তু স্যার তাকে আমি বলা যদি যায়নি। একটু আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করি যে আজকে স্পেনে যে বাস্তবতা আমরা দেখছি যে কাতালোনিয়ানরা স্বাধীনতার ঘোষণা করলেন, তাদের বিদ্রোহী নেতা স্বাধীনতার ঘোষণা করে দিলেন, তারপর তিনি অন্য রাষ্ট্রে চলে গেলেন, মানে সেই স্পেন কেন্দ্রীয় শাসক করলো। এই যে ইতিহাসগুলো কিন্তু আমাদের সামনে আছে, কিন্তু তারপরও আমরা দেখি যে এই ৭ই মার্চের ভাষণের যে ধরনের সমালোচনা আমরা দেখি বা যেভাবে এগুলোকে লুকিয়ে রাখার একটা চেষ্টা দেখি, সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় না যে সেই বোঝার যে সক্ষমতা, সেখানেও আমাদের রাজনীতিবিদদের অনেক ঘাটতি রয়েছে? আমি সক্ষমতার কথা বলবো না, আমি বলবো অক্ষমতা। সেটা হচ্ছে, এবং এই অক্ষমতাটা নিজেদের সৃষ্টি। আজকে আমি একটি কথা বলি, বা এই কথাগুলি অনেকে তোলেন না, বলেন যে রাজনীতি, কিন্তু ৭ই মার্চের ভাষণও তো রাজনীতি, সুতরাং এই কথাগুলি প্রাসঙ্গিক। আমার কথা হচ্ছে এই যে ৭ই মার্চের ভাষণ আজকে এত বড় একটা সম্মান হলো, আমরাই তো, এটা তো আমাদেরই একটা অর্জন বলে আমরা মনে করি। কারণ বঙ্গবন্ধুর আর অর্জন কী হবে, তিনি তো একটা দেশই উপহার দিয়েছেন, কিন্তু এর গৌরবটা আমরা এখন পাচ্ছি, আমরা বহন করছি। আমি নাম ধরে বলছি, বিএনপি বলেন, জামাতে ইসলাম যদি আপনারা এখনও ধরেন দল হিসেবে, যতগুলি ইসলামী দল আছে, কোনোটি কি এটা অভিনন্দন জানিয়েছে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু কতগুলি বিষয় হচ্ছে ইতিহাসের বিষয়। সেই ইতিহাসের বিষয়কে যখন আপনি গ্রহণ না করেন, আপনি কিন্তু অপাঙ্ক্তই হয়ে পড়েন। এটা একটা নোংরামি আমি মনে করি। যে তারা, আমি কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে, এই যে আমরা যাদেরকে, আমি সবসময় বলেছি, এবং এই জন্য অনেকে আমার উপরে বিক্ষুব্ধ, আওয়ামী লীগের অনেকে বিক্ষুব্ধ হয়েছেন, তারা মনে করেন যে এতে আমরা রাজনৈতিক ভারসাম্য, তাদের ভাষা নষ্ট করেছি। সেটা হচ্ছে, আমি তাদেরকে বলি যে পাকিস্তানি বাঙালি বা বাঙালি পাকিস্তানি, আপনি যেটাকে বলেন, তারা এই স্বীকৃতির মাধ্যমে এবং তাদের বক্তব্য না দেওয়ার মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে দেশে দু ধরনের রাজনীতি হচ্ছে। একটি হচ্ছে মুক্তির রাজনীতি, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনীতি, একটি হচ্ছে স্বাধীনতার রাজনীতি, আরেকটি হচ্ছে পাকিস্তানের রাজনীতি এবং নোংরামির রাজনীতি, হীনমন্যতার রাজনীতি। একটা বিষয় হচ্ছে কি, তারা কেন জানালেন না? কারণ তারা জিয়াউর রহমান, যিনি ৭৫-এর খুনের সঙ্গে যুক্ত, তার ভাবানো, তারা তার মতাদর্শী, কিন্তু তারা মনে করছেন এটা বললে জিয়াউর রহমান বোধহয় ছোট হয়ে যান। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে তো আর জিয়াউর রহমানের আপনি তুলনা করেও পারবেন না, বরঞ্চ তাকে আরও ছোট করা হয়। তারা যদি বলতেন, যেটা জিয়াউর রহমানও বলেছেন, যে এটা অনুপ্রেরণা জুগিয়েছিল কলোনির মানুষদের, আমরা তো জানি কি হয়েছিল। তো সুতরাং রাজনীতিটাই নোংরামির পর্যায়ে পৌঁছে স্যার, গেছে। আমরা আজকে একটু প্রধানমন্ত্রীর ভাষণে যেতে চাই, এবং প্রধানমন্ত্রী কিন্তু আজকে অনেক দিন পর আমার কাছে মনে হয়েছে যে সোহরাওয়ার্দীর উদ্যানে তার ভাষণটি কিন্তু অন্যরকম একটি ভাষণ ছিল। অনেক সংক্ষিপ্ত একটু ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু অনেকটাই, গবেষক হিসাবে আমরা মনে করি যে এই কথাগুলো কিন্তু নানাভাবেই আমাদের মধ্যে ছিল, আমাদের কথাগুলোই কিন্তু তিনি বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর ভাষণটিকে ৩টি ভাগে ভাগ করেছি, আমরা শুরুর ভাগটি একটু দেখে স্যার আপনাদের বক্তব্য শুনব। আজকে ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, অথচ কি দুর্ভাগ্য আমাদের, এই ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল একসময় বাংলাদেশে। ৭ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী জীবন পর্যন্ত দিয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সকল মুজিব সৈনিকদের, শত বাধা উপেক্ষা করে দিনের পর দিন এই ভাষণ তারা বাজিয়ে গেছে। যত নিষিদ্ধ করেছে তত বেশি মানুষ জাগ্রত হয়েছে এবং এই ভাষণ তারা বাজিয়েছেন। পৃথিবীর কোনো ভাষণ এত দিন, এত ঘন্টা বাজানো হয়, মানুষ শোনে, এটা কিন্তু কোনোদিন হয়নি। কিন্তু যতই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছতে চেয়েছে, যতই তারা এই ভাষণ বন্ধ করতে চেয়েছে, মানুষের ভিতরে যে উদ্দীপনা, স্বাধীনতার চেতনা যা ছিল, তা কখনো মুছে ফেলতে পারে নাই। তবে আমাদের দুর্ভাগ্য যে আমার দেশের, এই দেশের, এই বাংলাদেশের নাগরিক, তারাই জাতির পিতাকে হত্যা করলো, তারাই এই ঐতিহাসিক ভাষণ মুছে ফেলার চেষ্টা করলো, এই ভাষণ নিষিদ্ধ করলো। তবে তারা কারা?
75-এর পর অবৈধভাবে যারা ক্ষমতা দখলে পাওয়া শুরু করেছিল, যারা এই মাটিতে জন্মগ্রহণ করেনি, যারা এই দেশ ও মাটির প্রতি কোনো রকম টানই তাদের ছিল না, তারাই জাতির পিতার নাম মুছতে চেষ্টা করেছে, ওই ভাষণ মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেও কখনো তা মুছে ফেলা যায় না, মুছে ফেলতে পারে নাই। কাজী আকরামউদ্দিন আহমেদ, আপনার মন্তব্য শুনতে চাই। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এটা ভাষণের ব্যাপারে বলতে গেলে আমার কিন্তু মনে পড়ে যায় ৪৬ বছর আগে যেদিন এই ভাষণ, বঙ্গবন্ধু এই ভাষণ, ঐতিহাসিক ভাষণ দেন সরোয়ার্দী উদ্যানে। তখন সরোয়ার্দী উদ্যান তখন ছিল রেসকোর্স ময়দান। সরোয়ার্দী উদ্যানে সেই দিন সৌভাগ্যবশত আমি সেখানে উপস্থিত ছিলাম। সুতরাং এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার, এটা আমার জন্য একটা ইতিহাস। কেননা আমি তখন চট্টগ্রামে থাকতাম। আমি তার ঠিক 6 দিন আগে আমি বঙ্গবন্ধুর সাথে এই বঙ্গবন্ধু ভবন ধানমন্ডিতে দেখা করেছিলাম। দেখা করতে গেলেই উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুই কবে আসছিস? আমি বললাম যে কালকে আসছি। তবে যাবি কবে? আমি কালকে এবার চলে যাব। তখন বললো জহুর, হান্নান, তখন আজিজ ভাই মারা গেছে। তখন আমাকে বললো যে তুই যাই সেদের বলিস, একটা কথা আমাকে বলেছিলেন। এই মুহূর্তে দেখলাম উনি ডিকটেশন দিচ্ছেন তাজউদ্দিন সাহেবকে। কেননা ওয়েস্ট পাকিস্তানে ওনার তখন ড্রয়িং রুমে কয়েকজন এমপি বসাচ্ছিলেন। সেই এমপিদের সম্বন্ধে উনি কিছু জানাতে চাচ্ছিলেন ওয়েস্ট পাকিস্তানে, যে এরা এসে গেছে, আরও এমপি আসলে আমাদের অ্যাসেম্বলিটা এখানে হবে। কিন্তু সেখানে আপনারা জানেন ভুট্টো কী বলেছিল, কসাইখানা হবে। তারপরে উনি এই মুহূর্তেই আমার মনে আছে ঠিক আইজের সিরাজুল আলম খান আজকে যে দাঁড়িয়াল আই দেখছেন, ও এসে গেল। আসার সাথে সাথে বঙ্গবন্ধু রুম থেকে বেরিয়ে, রুমটা কোনটা, ওনার সিঁড়িতে ওঠার সময় ডান দিকে, নামার সময় বাম দিকে একটা ছোটো রুম আছে, আপনারা দেখেছেন সবাই। ঠিক ওইখান থেকে বেরিয়েই উনি সিরাজুল আলম খানের ঘাড়ের উপরে হাত রাখলেন। আমি দাঁড়িয়ে আছি, হাত রেখে উনি ঠিক উত্তর দিকে, ওনার বারান্দার দিক দিয়ে উত্তর দিকে হেঁটে গেল। এই কথাটা আজকে মনে পড়লে মনে হয় যে সেদিন উনি কাদের ভালোবেসেছিলেন, কাদের বিশ্বাস করেছিলেন, এবং তারা আজকে কোথায় এবং তারা আজকে কি করে। সুতরাং এটা ইতিহাস। তা আজকে বঙ্গবন্ধুর সেই দিনের কথা আমার মনে পড়ে। ঠিক মার্চের 1 তারিখ, ওটা ছিল 28 তারিখ ফেব্রুয়ারির, কেননা এই তো 1971 মার্চ মাসের ফেব্রুয়ারি 28 তারিখ, ঠিক 1 তারিখেই আমি গ্রিন হাউসে করে চট্টগ্রাম যাচ্ছিলাম। এর মধ্যেই কিছু দূর গেলে, আমার মনে হয় টঙ্গী গেলে শুনলাম যে অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে। তখন কিন্তু এই এত কিছু নেই, ছোটো ছোটো রেডিও ছিল হাতে। সেই রেডিও আমরা ইন্টার ক্লাসের দরজা দিয়ে আমরা হাত বাড়িয়ে ওই রেডিও, হয়তো আমার কাছে ছিল কিংবা কার কাছে ছিল সেটা কি মনে নেই, তবে হাত বাড়িয়ে ওইটা শুনতেছিলাম। এই হিয়া খান পহেলা আমাদের অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে। এই কথাটা শুনলাম, শোনার পরে সারা বাংলাদেশেই কিন্তু ওই ট্রেনের ভিতরেই এক রকমের গুঞ্জন উঠে গেল, যেটা কি করে হয়, এটা কি করে হয়, সবই তাদের জন্য হয়। ঠিক এইভাবে চট্টগ্রামে চলে গেলাম। তারপরে আমি ঢাকার সব খবর আর রাখি না, কিন্তু 7ই মার্চ উনি বক্তৃতা দেবেন এটা শোনার সাথে সাথে 7ই মার্চের সকালবেলা গ্রিন অ্যারো ছিল, তখন আপনারা মনে আছে কি না, গ্রিন অ্যারোতে করে আমি রওনা হয়ে আসলাম। এবং 12:30টায় গ্রিন অ্যারো তখন পুষত কমলাপুর স্টেশনে। তখন সেই স্টেশনে পৌঁছার পরে ওখান থেকেই আমি একটা বেবি ট্যাক্সি করে ওনার ওই 32 নম্বরের বাড়িতে এলাম। এসে দেখি যে একটা খোলা জিপ, সেই খোলা জিপে উনি উঠবেন, উনি উপরে। তখন শুনলাম যে ওই শাহজাহান সিরাজ, তারপরে এই যে নুর আলম সিদ্দিকী, রব, এরা সব আছে, এরা ওনাকে নিয়ে যাবে। তখন আমি ভাবলাম যে এদের জন্য অপেক্ষা করলে ওনাকে সালাম দিতে গেলে আমি আর ওই রেসকোর্স ওইখানে যেয়ে আমি বক্তৃতা শুনতে পারবো না। আমি ঠিক আর একটা বেবি ট্যাক্সি করে আমি চলে গেলাম ওখানে। ঠিক উনি যেখান থেকে উঠবে, আপনারা দেখেছেন উনি হামাগুড়ি দিয়ে উঠতেছিলেন, ঠিক উনি এইভাবে যেখান দিয়ে উঠবেন, ঠিক ওর সিঁড়ির গোড়াতেই আমি দুগলার বনে বসলাম। এই কথাটা বলছি কেন, যে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আজকে 46 বছর আগে যারা ওনার বক্তব্য ওইখানে বসে শুনেছিলেন, তারা অনেকেই কিন্তু এখন বেঁচে নাই। কেননা থাকলেও অনেকে এমন অবস্থায় নাই যে এসে কথা বলতে পারে। তা আমার কাছে কিন্তু একটা অন্য রকমের লাগতেছে এই বক্তৃতাটা ওইখানে বসে শুনলাম। তা আজকে নেত্রী বলেছেন, আমি এর কি বলবো, আমার
আমার আজকে ভাষা বেরোচ্ছে না, কিন্তু আমারও একবার মনে হয়েছিল যে উনি স্বাধীনতার ঘোষণাটা দিলেন না কেন, কেননা আমার বয়স তখন 29 বছর আমার মনে আছে এখনও। সুতরাং এইটা দিলেন না কেন, সেই কথাটা সবার ভিতরে ছিল। এবং আমরা সর্বপ্রথম যে আপনি বলেছেন, নেত্রী বলেছে, আমার মনে হয় ইতিহাসবিদ এখানে আছেন, বিশ্বের এমন কোনো নেই, মানে বক্তৃতা নাই যে পৃথিবীতে এত লোকে শুনেছে, এতবার বাজিয়েছে এই বক্তৃতা। আকরাম ভাই, আপনার কথা সূত্র ধরে আমরা ভাষণের একটি ছোট্ট স্টোরি মানে দেখে আসবো কিনা, কারণ সেই দিনটার কথা হয়তো আমরা মানে বিশেষ করে সেই 7ই মার্চের সেই প্রতিবেদনটি আমরা দেখব, এবং আমরা একটি প্রামাণ্যচিত্র থেকে নিয়েছি যে 1971 গণহত্যা ও আর্কাইভ জাদুঘর প্রযোজিত সেই প্রামাণ্যচিত্রের অংশ থেকে আমরা এই স্টোরিটি নিয়েছি। আমরা একটু দেখে একটু ধন্যবাদ দিতে চাই। জি, আমরা ধন্যবাদ নিব। আমরা একটু দেখে আবারও আপনাদের বক্তব্য শুনবো আর কি। 7ই মার্চ 1971 বাঙালির আত্ম আবিষ্কারের সংগ্রামী অভিযাত্রার দিন। বাঙালি উন্মুখ হয়ে আছে এক মহা ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী হওয়ার জন্য। অন্যদিকে টিক্কা খানের নেতৃত্বে ট্যাঙ্ক, কামান, মেশিনগানে সুসজ্জিত পাক বাহিনী স্বাধীনতার ঘোষণা হওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়বে বাঙালিদের ওপর। একদিকে ছাত্রলীগের তরুণ নেতৃত্ব চাইছেন নেতা আজই স্বাধীনতার ঘোষণা দেখ, অন্যদিকে আওয়ামী লীগের একাংশ মনে করছেন এখনই সেটি উচিত হবে না, আরও সময়ের প্রয়োজন। এমন পরিস্থিতিতে গোয়েন্দা নজর এড়িয়ে সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলে রেসকোর্স ময়দানে 3টা 20 মিনিটে সভামঞ্চে আবির্ভাব ঘটল রাজনীতির এক মহাকবির। গম্ভীর এক আবহে তিনি বলতে শুরু করলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। মিনিটে 58 থেকে 60 শব্দ উচ্চারণ করে মাত্র 19 মিনিটে পুরো ভাষণ শেষ করলেন। আর এই 19 মিনিটে তার প্রিয় মানুষদের মোট 5টি প্রশ্ন করলেন। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আর প্রতিটি প্রশ্নের উত্তর জনতা দিয়েছে প্রাণ ভরে। এনবিসি টেলিভিশন জনকের এই ভাষণ খুব কাছ থেকে রঙিন ফিল্মে ধারণ করছিলেন। বঙ্গবন্ধু চোখ বন্ধ করে বারবার কেঁপে কেঁপে উঠছিলেন। 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। বক্তৃতার যে অংশে তিনি আদেশ, নির্দেশ ও সংকেত দিচ্ছিলেন তা খুবই সংক্ষিপ্ত। খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। সে সময় রেডিওতে জনকের এই ভাষণ সম্প্রচারের কথা থাকলেও পশ্চিম পাকিস্তান থেকে এসব বন্ধ করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে জনকের উচ্চারণ, ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সমস্ত জনগণের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ভাষণের শেষ অংশে রাজনীতির এই মহাকবি শোনালেন বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ কবিতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। পশ্চিমা বিশ্ব যাকে আখ্যায়িত করেছে একটি দূরদৃষ্টি সম্পন্ন স্বাধীনতার ঘোষণা হিসেবে, আর পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স ঢাকাস্থ কর্মকর্তা সিরাজুল ইসলাম গোপন তার বার্তায় বললেন, চতুর মুজিব সীমাহীন চালাকির আশ্রয় নিয়ে কৌশলে কার্যত স্বাধীনতার কথা বলে গেল, আর আমরা শুধু তাকিয়ে দেখলাম। মুজিবকে বিশ্বাস করা, কালক্ষেপণ করা মাত্র, সিদ্ধান্ত প্রয়োজন। তবে ইতিহাস বড় বিস্ময়কর। বঙ্গবন্ধু যখন এই ভাষণ দিচ্ছিলেন তখন তার গায়ে 103 ডিগ্রি জ্বর। সেদিনের সেই সোনালী রোদ্দুরের আলো ঝলমল বিকেলে সেই উত্তাপ তিনি ছড়িয়ে দিয়েছিলেন প্রতিটি বাঙালির প্রাণে। আর সেই উত্তাপেই পাকিস্তান পুড়ে গেল কিনা সেই প্রশ্ন থাকলো ঐতিহাসিকদের কাছে। এই মোটামুটি আমরা একটু ভাষণের দেখানোর চেষ্টা করলাম। আমরা শরীফ মোহাম্মদ আমিরুজ্জামান, আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আপনি কোনো কিছু যোগ করবেন কিনা। ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের বিভিন্ন দিক ছিল। এটা শুধু একটা ভাষণ নয়, এটা
একটা পরাধীন জাতিকে মুক্ত করার জন্য যা যা করা দরকার এই ভাষণের মধ্যে সবই ছিল। আবার পাকিস্তান নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরে থেকে তার একটা অংশকে স্বাধীন করা, এটা চিন্তার অতীত অত্যন্ত দ্রূহ এবং কঠিন কাজ ছিল। যদি বঙ্গবন্ধুর ভাষণ কোনো অবস্থাতে প্রমাণিত হতো যে উনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্রিটেড হতেন, যার শাস্তি মৃত্যুদণ্ড। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে গোটা নিরস্ত্র জাতিকে সশস্ত্র করার জন্য আহ্বান করেছেন। আবার একই সঙ্গে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্যারিটি ডিসপ্যারিটি, কী কী অসন্তোষ ছিল, কী চাওয়া কী পাওয়ার অমিল ছিল, সেগুলো উনি তুলে ধরেছেন। আবার একই সঙ্গে পাকিস্তানিদের শর্তও দিয়েছেন। একই সঙ্গে এই ভাষণে উনি গোটা জাতিকে সশস্ত্র করার জন্য আহ্বান জানিয়েছেন। স্যার, আমরা শুনবো আপনার কথা মতেছেন মামুন। আপনাকে শুধু একটু জানিয়ে রাখতে চাই যে আজকে ইউনেস্কোর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিট্রিস খালদুনকে ব্যক্তিগতভাবে আমি জানতে চেয়েছিলাম যে একটা মার্কিং থাকে, আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর এই ভাষণটি কত নম্বর পেয়ে এই বিশ্ব ঐতিহ্যের অংশ হলো, কিন্তু তার উত্তরে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছিলেন যে যেহেতু বিষয়, সময় সাপেক্ষতা, স্থান, মানুষ কীভাবে রিয়াকশন দেখালো, তার ফর্মটা কী ছিল, স্টাইলটি কীরকম, সামাজিকভাবে সেটি কতটা গ্রহণযোগ্য ছিল, বা আপনার কথার সূত্র ধরে যে 1 লক্ষ মানুষ যদি না থাকে তাহলে সেই ভাষণকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে কিন্তু 10 লক্ষের বেশিও ছিল। কিন্তু সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে বঙ্গবন্ধু এই ভাষণটি বন্দুকের মুখের উপর তার দিতে হয়েছিল, অর্থাৎ বন্দুকের নলের তার সামনের দিকে, সেই অবস্থায় তিনি তার 10 লক্ষ মানুষকে কি করবেন, মৃত্যুর মুখে ফেলবেন নাকি স্বাধীনতার দিকে নিয়ে যাবেন। অতএব সেটি একটি অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতির পর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, থাকুন এটি নিউজের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে এবং আমাদের আজকের বিষয় ইতিহাসের প্রতিশোধ। আমরা নিজাম চৌধুরী আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের মহাসমাবেশ নিয়ে তিনি কথা বলেছেন এবং যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আসলে এটি কিন্তু এখন আর শুধু আওয়ামী লীগের অর্জন নয় কিংবা শুধু বঙ্গবন্ধুর অর্জন নয়, এগুলো কিন্তু বাঙালি জাতির অর্জন। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন, আমরা একটু দেখে নিজাম চৌধুরী আপনার বক্তব্য শুনবো। এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সমাবেশ। কিন্তু কি ব্যবস্থা নিচ্ছেন? প্রত্যেকটা স্কুলকে, কলেজকে চিঠি দিয়েছেন, না আসলে স্কুলের শিক্ষকদের চাকরি থাকবে না। ব্যাংকের লোকদেরকে চিঠি দিয়েছেন, না আসলে 5 দিনের বেতন কাটা যাবে এবং আসতেই হবে। সব কর্পোরেশন, টিচার, শিক্ষক সবাইকে এই কথা বলে আজকে নিয়ে আসছেন। স্কুলের বাচ্চাদের নিয়ে আসছেন। সকালে দেখে এসেছি আপনার যে বড় বড় বাসে আপনার স্কুলের বাচ্চাদের তোলা হচ্ছে। কিন্তু কি গেইন করছেন? এই সমস্ত কথা বলে মানুষকে প্রতারিত করছেন। আমি একটু নিজাম চৌধুরী আপনার কাছ থেকে শুনতে চাই যে বিশেষ করে তিনি বলছিলেন যে ব্যাংকগুলোকে নাকি চিঠি দেওয়া হয়েছে। আমি অন্তত এই অনুষ্ঠানে বসার আগে 10টি ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং চিঠির একটি নমুনা দেখতে চেয়েছি। এবং নিজাম চৌধুরী, আপনিও একটি ব্যাংকের সঙ্গে জড়িত, নিশ্চয়ই আপনারা এই ধরনের চিঠি পেয়েছেন কিংবা এই ধরনের বক্তব্যে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই 30শে অক্টোবর 2017 সাল বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন এবং আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ইউনেস্কোর হেড ইরিনা বোকোভাকে
এবং তার পরিষদকে, যে জাতির পিতার ভাষণকে যে স্বীকৃতি দেওয়ার জন্য। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আমি বলতে চাই, আমি সরাসরি উনি একটা দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি ওনাকে মিথ্যা বলছেন এই শব্দটা বলবো না, ওনার কথাটা সম্পূর্ণ অসত্য। আমি একটু ঘুরিয়ে বললাম, কারণ আমি একজন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমরা তো এ ধরনের কোনো চিঠি পাইনি, এবং আমাদের অন্য কোনো ব্যাংক পেয়েছে এ ধরনের খবরও কিন্তু আমার কাছে নেই। তাহলে ওনারা এসব অসত্য কথা বলে কি গেইন করতে চাচ্ছেন সেটা আমাদের বোধগম্য নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওনারা তো দীর্ঘ 22 বছর যাবৎ ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন, কিন্তু ওনারা তো ফেল করেছেন। তারপরে কোনো ওনাদের শিক্ষা হচ্ছে না। নেত্রী বলেছেন যে এটা কিন্তু বাঙালি জাতির কোনো অংশের বিজয় না, এটা সমগ্র বাঙালি জাতির বিজয়। আমরা আসলে যে কথা বারবার বলছিলাম যে ইউনেস্কোর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তিনি বলছিলেন, তার চিঠির হাতের একটি বাংলা অনুবাদ আমার হাতে আছেন, তিনি বলছেন যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই ভাষণটি এখন থেকে বিশ্বের সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইউনেস্কো নিল আনুষ্ঠানিকভাবে। অফকোর্স, তাহলে ইউনেস্কো যেটা দায়িত্ব নিল, সেখানে মির্জা ফখরুল কি বলল অথবা অন্য কেউ কি বলল তাতে আমাদের কিছু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের আরেকটি অংশ আমরা দর্শকদের একটু দেখাতে চাই, তারপর আবারও আপনাদের মন্তব্য শুনবো। এই ভাষণ বাজাতে বাধা দিয়েছে, যারা জাতির পিতার নাম মুছতে চেষ্টা করেছে, আজকে যখন ইউনেস্কো এই ভাষণকে তার ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দিয়েছে, তাদের কি এখন লজ্জা হয় না? তাদের কি এখন এতটুকু দ্বিধা হয় না? জানি না এদের লজ্জা শরম আছে কিনা, কারণ এরা তো পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা। স্বাধীন বাংলাদেশে থাকলেও তারা ওই পাকিস্তানিদের লেজুর বৃত্তি, খোসামদি তোষামদি চাটুকারের দল, তাই তারা ইতিহাস বিকৃতি করতে চেয়েছে। কি দুর্ভাগ্য দেশের, যে এই দেশের নাগরিক 21টা বছর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে পারে নাই, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ইতিহাস জানতে পারে নাই। এদেশের যে প্রজন্মের পর প্রজন্মের জানতে পারেনি, তাদের মধ্যে থেকে দুর্ভাগ্যের আর কেউ হতে পারে না। কারণ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। আজকে বিজয়ী জাতি হিসেবে বিজয়ের ইতিহাস জানতে পারবে না, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? আমি আশা করব এই স্বীকৃতি শুধু স্বীকৃতিই নয়, ইতিহাস আসলে ইতিহাসও প্রতিশোধ নেয়, ইতিহাসও সত্যকে তুলে ধরে। যতই তা মুছতে চেষ্টা করুক, ইতিহাস তার সত্য স্থানটা অবশ্যই করে নেবে। আজকে সেই স্বীকৃতি বাংলাদেশ পেয়েছে। শুধু এই ভাষণ না, সমগ্র বাংলাদেশ, বাঙালি জাতি, সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি সকলেই আজকে সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে এই ভাষণের স্বীকৃতির মধ্য দিয়ে। আমার একটাই অনুরোধ থাকবে, আর যেন কখনো ওই পাকিস্তানি প্রেতাত্মা, ওই পাকিস্তানি হানাদার বাহিনীতে পদলেহনকারী খোসামদি তোষামদি চাটুকারের দল যেন এই বাংলার মাটিতে আর কখনো ইতিহাস বিকৃতি করবার সুযোগ না পায়, তার জন্য সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত হতে হবে। মুদ্দাসির মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গেল 25 বছর ধরে আপনার লেখায় আপনি যে কথাগুলো বলছিলেন, প্রধানমন্ত্রী সেটিরই একটু সামারি করে আজকের ভাষণে বলেছে, আপনি কি বলবেন? আমার খুব ভালো লাগছে ইতিহাসের ছাত্র হিসেবে যে প্রধানমন্ত্রী ইতিহাসের এই কথাগুলি আমরা যেগুলি বলার চেষ্টা করি বললেন, তাকে ধন্যবাদ। এখানে এই বিষয়গুলি যেটিগুলি তুলেছেন, আপনি জানেন যে আপনার এখানেও এবং লেখালেখিতেও কিন্তু প্রকাশ্যে আমি এসব কথা বলেছি, এই জন্য অনেকে ক্ষুব্ধ হয়েছেন, আমি আগের কথা বলেছি। দেখেন, একটি বিষয় বলা দরকার যে মির্জা ফখরুল যে কথাটি বললেন, আমার মনে হয় যে আমি তাকে সাধুবাদ জানাবো এই কারণে যে তিনি বিচ্যুত হন নাই। অর্থাৎ তাদের যে লাইন, অর্থাৎ সবসময় অসত্য কথা বলা, তিনি কিন্তু সেই লাইন থেকে বিচ্যুত হন নাই। এই জন্য আপনি কিন্তু তাকে ধন্যবাদ জানাতে পারেন। এবং তিনি যে আবেগ ভরে মিথ্যা বলতে পারেন বিএনপি নেতারা, সেটার আরেকটি প্রমাণ দিলেন মির্জা ফখরুল। আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, উনি হয়তো ভাবছেন যে একটা বিশাল কিছু বলে ফেললেন, কিন্তু এই যে সর্বৈব মিথ্যা কথাটি তিনি বললেন, এটাতে কি তার মানে মান রইল? যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে লজ্জা থাকলে তো কেউ বিএনপি করতে পারে না। তো কেন এই কথাটা বলছি,
ওনার কথা সূত্র ধরেই বলছি, প্রধানমন্ত্রীর কথা, যে কথাটা আমরা বারবার বলছি যে এরা হচ্ছে পাকিস্তানের প্রতিনিধি বাংলাদেশে বা বাঙালি পাকিস্তানে। আমি আপনাকে একটা কথা বলি, আমি এখানে অনেকবার বলেছি যে আপনি আমাদের পুরো রাজনীতির অবস্থাটা দেখেন। 22 বছরে তারা তাদের একটা উপনিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশে, সেই উপনিবেশটা হচ্ছে পাকিস্তানের উপনিবেশ। আপনি বলেন যে পৃথিবীর কোন দেশে আছে যে আপনি অন্য দেশের রাজনীতি করতে পারবেন? আমাকে একটা উদাহরণ দেখান। আপনি মিয়ানমারে গিয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন? আপনি ভারতে গিয়ে পাকিস্তানের রাজনীতি করতে পারবেন? পাকিস্তানের উপনিবেশ এভাবে সৃষ্টি করে পারবেন? কিন্তু আমাদের রাজনীতিবিদরা সমঝোতা করতে করতে, আপোষ করতে করতে, এবং আপনারা, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনারা মিডিয়ারা এবং আপনারা যাদেরকে নিয়ে আসেন, সুজন এবং সুফল কী সব বলেন যে আপনারা সিভিল সমাজকে নিয়ে আসেন, তারা বলে কি গণতন্ত্র মানে বিএনপির সমালোচনা করলে এবং যদি নির্বাচন নিয়ে কথা আসে তখন বলে যে এটা গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে। আমার কথা হচ্ছে এই, আপনি বাংলাদেশে বসে পাকিস্তানের কথা বলবেন এবং আপনাকে গণতন্ত্রের ভাগিদার করতে হবে, এটা কেমন কথা? আমি আরেকটি কথা বলছি, এখানে দেখেন কিভাবে জড়িয়ে যাচ্ছে আমাদের যে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের ডেট ঘোষণা করবে, নির্বাচন নেবে, তাদেরকে অধিকার দিয়েছে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করার জন্য এবং পাকিস্তানের রাজনীতি যারা করছে তাদের সঙ্গে আলাপ করার জন্য। তা আপনি দেখেন আমাদের মধ্যে 22 বছরে তারা একটা উপনিবেশ মনের মধ্যে সৃষ্টি করেছে, অর্থাৎ পাকিস্তানের একটু কথা না ভাবলে না মনে কেমন যেন একটু চিনচিন করে। এবং এই কারণেই কিন্তু আজকে মির্জা ফখরুলরা বা ওই যে আরেকজন তাদের যুগ্ম সম্পাদক আছে অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। স্যার আমরা আসলে বঙ্গবন্ধুকে যেভাবে দেখি যে আসলে নানাভাবে তাকে সরিয়ে রাখার একটা চেষ্টা, বঙ্গবন্ধুকে প্রকাশ করা যাবে না। একটা কথা বলতে হবে এই প্রসঙ্গে, কথা হচ্ছে তাদের জাতির পিতা তো বঙ্গবন্ধু নয়, তাদের জাতির পিতা হচ্ছে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তাদের খারাপ লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে নোংরামিগুলি হচ্ছে, আমি আগেই বলেছি আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি বিরোধ থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু এখানে আসে কিভাবে? আপনি যদি এই স্বীকারগুলি না করেন তাহলে তো হবে না। এবং প্রধানমন্ত্রী একটি কথা বলে আমি মানে ওইটা শেষ করছি, তিনি ইতিহাসের প্রতিশোধের কথা বলছেন। হ্যাঁ, আমরাও বলেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আমরা যে অনেক কিছু বলি করি, কিন্তু আমরা তো ছোটোখাটো মানুষ, ওনার দৃষ্টিতে পড়ি না। আপনি বলেন বাংলাদেশে গত 20 বছর ধরে আন্দোলন করছে যে জাতীয় ইতিহাস, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্যার এই বিষয়গুলো নিয়ে আমার আলাদা একটি প্রশ্ন আছে আপনার কাছে আমি আসতে চাই, কিন্তু আমি আকরাম ভাইয়ের কাছে একটু আসতে চাই। আকরাম ভাই, আসলে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে নানাভাবে অসম্মান করার একটা চেষ্টা, কিংবা এই 7ই মার্চের ভাষণ নিয়েই কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধু ভাষণ শেষে জয় পাকিস্তান বলেছেন, অমুক বলেছেন, তমুক বলেছেন। এটি দীর্ঘদিন এই বিতর্ক কিন্তু আমরা চলেছে, কিন্তু আমরা যে জিনিসটি দেখছি যে বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতি যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, কিন্তু বঙ্গবন্ধুর একটি ঐতিহাসিক ভাষণ আমরা খুঁজে পেয়েছি যেখানে তিনি বলছেন যে ইয়াহিয়া খান তাকে প্রধানমন্ত্রীত্বর পদ দিয়েছিল, আইয়ুব খান দিয়েছিল, এবং তিনি মানে সেটি তার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ যেদিন তাকে ভালোবাসবে না সেদিন নিজে থেকেই তিনি ক্ষমতা ছেড়ে তার বাড়িতে চলে যাবেন। আমরা এই ঐতিহাসিক ভাষণটি একটু দেখে আকরাম ভাই আপনার কাছে আসতে চাই। তার জন্য আমি রাজনীতি করি নাই। ইয়াহিয়া খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আইয়ুব খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি লাঠি মেরে সে প্রধানমন্ত্রিত্ব তাড়িয়ে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছিলাম আমার বাংলার 7.5 কোটি লোকের মুক্তির জন্য রাজনীতি করেছি। যদি কোনোদিন আমি দেখি যে বাংলার মানুষ আমাকে ভালোবাসে না, সেই দিন মনে রাখবেন এই প্রধানমন্ত্রিত্ব আমি লাঠি মেরে তাড়িয়ে দিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাব। আকরাম ভাই, আপনার বক্তব্য শুনবো। বঙ্গবন্ধুর ছোট্ট একটি ভাষণ, কিন্তু অসাধারণ তার স্পিড এই কথাগুলোর মধ্যে। আকরাম ভাই, আপনাদের মনে থাকার কথা, উনি কিন্তু সরওয়ার্দী সাহেবের সময় উনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে উনি কিন্তু দলের দিকে গিয়েছিল। সেই দিন যদি উনি দলের দিকে নজর না দিতেন, দলে না যেতেন, দলের সেক্রেটারি হিসেবে কাজ না করতেন, তাহলে আজকের স্বাধীনতা এই আওয়ামী লীগের মাধ্যমে, ওই দলের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি আমরা, সেটা সম্ভব হতো কিনা আমি কিন্তু অনেক সন্দিহান সে ব্যাপারে। তার জন্য বললাম, উনি রাজনীতি করতেন মানুষের জন্য, উনি বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এবং উনি মানুষকে ভালোবাসতেন। তাই উনি বলতে পেরেছেন, অন্য কোনো দেশের কোনো নেতা বলতে পারেনি
যে আমার মানুষ যেদিন ভালোবাসবে না সেদিন এই সব ছেড়ে দিয়ে আমি চলে যাব। আইয়ুব খান আমাকে প্রধানমন্ত্রী দিতে চেয়েছে, আমি সেই প্রধানমন্ত্রী গ্রহণ করি নাই। সুতরাং এই জন্য বলতে চাই যে এইটা কথাটা বলা শুধু বঙ্গবন্ধুর মতো লোকের পক্ষেই সম্ভব হয়েছে, এবং বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসে বলেই এইগুলো যদি ওনার ভিতরে না থাকতো তাহলে 7ই মার্চের বক্তৃতায় সারা জাতিকে উনি উদ্বুদ্ধ করতে পারতেন না। এমন কোনো সাইড নাই, এমন কোনো নেই ওর ভিতরে অন্তর্নিহিত ছিল না, সব ছিল ওই 7ই মার্চের ভিতরে। সেই সময়ে অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হবে কি হবে না, বা তিনি নিতে চান কি চান না, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যখন এই সংলাপ হচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি, তাকে $7.5 কোটি দেওয়া হবে এবং বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপটি মার্কিন ঘাঁটির জন্য দেওয়া হবে। এবং বঙ্গবন্ধুর বিখ্যাত মন্তব্য যে সেই রামপ্রসাদের গান যে রাজা হওয়ার স্বাদ তার আসলেই নেই, দেশের বিনিময়ে তো নয়। কি মন্তব্য করবেন? না, এটা তো ঠিকই। মিস্টার ফোর্ড বঙ্গবন্ধুকে বলেছিলেন যে তুমি আমার সেন্ট মার্টিন দ্বীপ দাও, তুমি কি চাও? তোমার 7.5 কোটি মানুষ, তোমার যা কিছু প্রয়োজন আমি সব কিছু দেবো। কিন্তু বঙ্গবন্ধু সেটা অস্বীকার করেছেন যে আমি এমন কিছু করব না, আমার সাহায্যের প্রয়োজন আছে কিন্তু কোনো কন্ডিশনালি সাহায্য আমি আপনার কাছ থেকে নেব না, যে ভবিষ্যতে আমার বংশধর আবার শৃঙ্খলা আবদ্ধ হবে। এটা তো বঙ্গবন্ধু বলেছিলেন এবং বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব ছিল এই ধরনের কথা বলা। এটা তো সত্য কথা। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি 7ই মার্চ, তার স্বীকৃতি এবং নানাভাবে অনেক প্রাসঙ্গিক বিষয় কিন্তু আমাদের সামনে আজকে এসে যাচ্ছে। আমরা একটু ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, এবং এই পলিটিক্স প্লাসেও কিন্তু আমরা একই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের যারা অতিথি আছেন তারাই থাকছেন এবং এই 7ই মার্চের রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই প্রজন্মের মানুষ বঙ্গবন্ধুকে কি ভালোবাসে, বা তারা কি তাদের যে জায়গাটিতে নিয়ে যেতে চায় সেই জায়গাটি রাখে। আমরা উদাহরণ হিসেবে দিতে চাই যে 2013 সালে আমাদের একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর একটি ছোট্ট ভাষণ, ছোট্ট একটি শিশু অপূর্ব সেই ভাষণটি এখানে রেখেছিলেন, 7ই মার্চের ভাষণটি রেখেছিলেন। এবং আমরা যখন আজকের দিনেও সেই ইউটিউবে খুঁজে দেখি সেটির দর্শক সংখ্যা কত, আমরা বলতে বাধ্য হচ্ছি যে 70 লাখেরও বেশি মানুষ সেই ছোট্ট বঙ্গবন্ধুর ভাষণটি দেখেছেন। অর্থাৎ যতই দিন যাচ্ছে আমরা ততই বেশি বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর বিশাল কাজ সম্পর্কে জানছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের রাজনীতির আয়োজন পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ততক্ষণ পর্যন্ত নিউজ আওয়ার দেখার জন্য শুভরাত্রি জানাচ্ছি।